হাই ভিউয়ার্স, ভিডিওটা যারা দেখছেন অলরেডি থাম্বনেলে দেখেছেন যে এটা একটা এএনএম জেএনএম যে কোর্স আছে তার টোটাল ডিটেলস, মানে এটা পরীক্ষাটা কীভাবে হবে, কবে হবে, পরীক্ষার প্রিপারেশন, সিলেবাস সব কিছুর উপর বেস করে ভিডিওটা তৈরি হয়েছে। ভিডিওটা মেন প্রসঙ্গে যাবার আগে আমরা কিছু প্রিলিমিনারি কথাবার্তা নতুন ভিউয়ার ইন দ্য সেন্স যারা এএনএম বা জেএনএম সম্বন্ধে জানেন না তাদের জন্য বলে আমরা মূল ভিডিওটা স্টার্ট করব। দেখুন, আজকের ডেটে যখনই আমরা কোনো একটা কোর্স বা কোনো ডিগ্রি আমরা অর্জন করতে চাই, আমাদের একটা মাথায় একটা জিনিস কাজ করে যে আমাদের এর পরিবর্তে চাকরি পাওয়ার পসিবিলিটিস কতটা। দেখুন, এই এএনএম বা জেএনএম যে কোর্সটা আছে, অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি অ্যান্ড জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এই যে কনসেপ্টটা আছে আজকের ডেটে এই কোর্সটা করার পর সরকারি এবং বেসরকারি লেভেলে খুব উচ্চ স্যালারি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। তাই আজ এই কোর্সটার এত ডিমান্ড এবং এর সিট সংখ্যা বাড়তে বাড়তে প্রায় 6500 হয়েছে, মানে গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে প্রায় 6500 সিট আজকের ডেটে এই কোর্সের জন্য আছে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটাতে দেখে নিই যে অ্যাকচুয়ালি এই পরীক্ষার জন্য আমাদের কীভাবে এগোনো উচিত, কীভাবে আমরা কী সিলেবাস আছে, কী ক্রাইটেরিয়া আছে সবগুলো বুঝে নেব। এবং এরপর আমরা আর একটা ভিডিও তৈরি করব যেখানে অনলাইনে কী করে ফর্মটা ফিল আপ করতে হয় আমরা একটা লাইভ ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে প্রথম দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, টেন্টেটিভ পরীক্ষার ডেটটা কিন্তু 22/8/2021। তো এই টেন্টেটিভ ডেটটা ধরেই প্রিপারেশান করতে হবে। এই পরীক্ষায় যারা উচ্চ মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিকের ফাইনাল ইয়ার আছেন তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। এবার দেখুন যে কী ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া বা ইম্পর্টেন্ট জায়গাগুলো আপনাকে মনে রাখতে হচ্ছে সেটা একটু বোঝার দরকার আছে। ফার্স্ট দেখুন, 1 নম্বর, অ্যাপ্লিকেশন ফর এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন অনলি। এখন যত রকম অ্যাপ্লিকেশান হয় সেটা চাকরির ব্যাপারে হোক বা এন্ট্রান্স এক্সামিনেশনের ব্যাপারেই হোক, সেগুলো কিন্তু এখন অনলাইন হয়ে গেছে। তাই আপনি অবশ্যই অনলাইন সিস্টেমে ফর্ম ফিল আপ করতে হবে, সেটা মাথায় রেখেই এই পরীক্ষার জন্য চিন্তাভাবনা করবেন। নেক্সট দেখুন, কি করে আপনি ফর্ম ফিল আপ করছেন, সেই ফর্ম ফিল আপটা কোথায় করছেন সেটাও কিন্তু একটা যে ওয়েবসাইট, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে ওয়েবসাইট আছে www.wbjebnic.in, এখানে গিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যারা অলরেডি একটু বেশি এজের, মানে গ্র্যাজুয়েশন করে এই ধরনের ফর্ম ফিল আপ করছেন, তাদের বাই ডিফল্ট একটা ইমেল আইডি থাকে, কিন্তু যারা উচ্চ মাধ্যমিকের ফাইনাল ইয়ারে আছেন তাদের একটা ইমেল আইডি থাকাটা খুব জরুরি। মানে ফর্ম ফিল আপ করার আগে আপনাকে একটা নির্দিষ্ট মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রেডি করে রাখতে হবে, এটা কিন্তু একটা খুব জরুরি ব্যাপার। তাই ফর্ম ফিল আপ করার আগে একটা প্রফেশনাল ইমেল আইডি অবশ্যই খুলে রাখুন। আমি সাজেস্ট করব জিমেলে করে রাখাটাই ভালো, যদি থাকে ভালো, না থাকলে নতুন করে তৈরি করে নেবেন। জেনারেলি যখন অনলাইনে ফর্ম ফিল আপটা আপনি করছেন, 4 নম্বর পয়েন্ট, সেখানে কিন্তু খুব সতর্কতার সাথে আপনি আপনার নাম, আপনার ডিটেলস মানে ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, যে ইনফরমেশনগুলো দরকার খুব সতর্কতার সাথে এগুলোকে আপনি মেনটেন করবেন। এগুলো জেনারেলি কিন্তু চেঞ্জ করা যায় না, যদিও কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ করার অপশান থাকে। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন, মানে একই ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে আবার নতুন করে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবেন না। 6 নম্বর পয়েন্ট, আপনি যখনই ফর্ম ফিল আপটা করছেন পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন আনসার, যেই ব্যাপারগুলো প্যারামিটারগুলো থাকছে সেগুলো খুব সন্তর্পণে বা খুব সতর্কতার সাথে কিন্তু আপনি এক জায়গায় কোথাও নোট করে রাখবেন। নেক্সট 7 নম্বর পয়েন্ট, এখানে যখন ফর্ম ফিল আপের আমরা ভিডিওটা দেবো সেখানে দেখতেও পারবেন যে বেশ কিছু ডকুমেন্টস অনলাইনে স্ক্যান করে তুলতে হবে। সেই স্ক্যান ডকুমেন্টসের কিন্তু একটা পার্টিকুলার সাইজ আছে, সেই সাইজেই স্ক্যানিং করার পর ডকুমেন্টটাকে আপলোড করতে হবে। ইফ এনি ক্যান্ডিডেট রিসিভ এনি SMS ইমেল রিগার্ডিং ডিসক্রিপেন্সি ইন ফটোগ্রাফস হি মাস্ট টেক কারেক্টিভ অ্যাকশন। এখানে একটা অপশনও রাখা হচ্ছে, আপলোড করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়, যদি SMS আসে তাহলে সেখানে একটা কারেকশন করার একটা অপশান থাকছে। 8 নম্বর পয়েন্টে আপনি ওই কারেকশানগুলো করতে পারবেন একটা নির্দিষ্ট কারেকশান পিরিয়ডের মধ্যে, তারপর কিন্তু আর পারবেন না। নেক্সট হচ্ছে এক্সামিনেশন ফিজ। আপনি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করছেন আপনাকে এক্সামিনেশন ফিজ দিতে হবে। সেই ফিজটা আপনি নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এর মাধ্যমে দিতে পারেন। তাই ফর্ম ফিল আপ করার আগে আপনি কিন্তু এই প্রিপারেশানটা নিয়ে রাখবেন।
এবার অ্যাপ্লিকেশন ফিসটা কত? রুপিস 200 ফর SC ST OBC A OBC B অরফ্যান ক্যান্ডিডেট অ্যান্ড 300 মানে 200 টাকা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির জন্য, 300 টাকা নন রিজার্ভ ক্যাটাগরির জন্য। ফিস কিন্তু একবার পেমেন্ট করলে সেটা আর কখনোই রিফান্ড করা যাবে না। 10 নম্বর পয়েন্ট, যখন আপনি ফর্ম ফিল আপ কমপ্লিট করছেন একটা কনফার্মেশন পেজ আসবে, সেটাকে ভালো করে সেভ করে রাখুন। অ্যাডমিট কার্ডকেও ভালো করে সেভ করে রাখুন। ক্যান্ডিডেট 11 নম্বর পয়েন্ট, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য বোর্ডস ওয়েবসাইট, যেটা আমরা অলরেডি বললাম। WJBN একটা ওয়েবসাইট আছে, আর আছে www.wbjeb.nic.in। সেখানে গিয়ে আপনি রেগুলার আপডেটটা দেখুন। অন্য কোনো সোর্স থেকে, অন্য কোনো ইনফরমেশান বা ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু ইনফরমেশান কালেক্ট করবেন না। যে কোনো ব্যাপারেই সবসময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইনফরমেশান কালেক্ট করতে হয়। ফর 12 নম্বর পয়েন্টটা দেখুন, ফর ইনফরমেশন অন রিকোয়ার্ড একাডেমিক কোয়ালিফিকেশন ইন রেসপেক্ট টু অ্যাডমিশন ইন্টু ডিফারেন্ট ইউনিভার্সিটি ইনস্টিটিউশন in respect to specific criteria issued by the government regulatory bodies from time to time, the candidate is requested to regularly go through the website of the respective university. আপনি যে ইউনিভার্সিটি কলেজ বা যেখানে ভর্তি হতে চান সেই ইউনিভার্সিটি বা কলেজের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে তাদের ভর্তি হওয়ার জন্য কী ক্রাইটেরিয়া আছে সেটাকে ভালো করে খেয়াল করুন। আপনার যদি কোনো কিছু জানার থাকে, কোনো কোয়েরি থাকে, কোনো কমপ্লেন থাকে, সাজেশন থাকে, তাহলে আপনি কিন্তু অফিসিয়ালি এখানে চিঠি লিখতে পারেন। দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সামিনেশন বোর্ড, অ্যাড্রেসটা দেওয়া আছে, হেল্প ডেস্ক নাম্বারও দেওয়া আছে। আর এখন ইমেলের যুগ, আপনি চাইলে ইমেলও করতে পারেন ফর এনি টাইপ অফ কোয়েরি। এবার দেখুন আরও ডিটেলসে আমরা ব্যাপারটাকে অ্যানালিসিস করব, যে পরীক্ষা কী থাকছে, সিলেবাস কী থাকছে, সেগুলো পরপর আমরা ডিসকাস করব। তো ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এখন কিন্তু ANM বা GNM এর কোর্সের জন্য এই যে এন্ট্রান্স পরীক্ষাটা অর্গানাইজ করেছে বোর্ড থেকে, এটা কম্পালসারি। এই টেস্টটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। এবার ANM GNM যে কোর্সের যে ব্যাপারটা আছে, 2.1 পয়েন্টটা একটু খেয়াল করুন। দ্য একাডেমিক সেশন 2021-22 বোর্ড উইল কন্ডাক্ট কমন এন্ট্রান্স এক্সামিনেশন। এই কমন এন্ট্রান্স এক্সামিনেশনটা কিন্তু এখন কম্পালসারি ভর্তি হওয়ার জন্য, সেটা আপনি প্রাইভেটে ভর্তি হন আর গভর্নমেন্টে ভর্তি হন। এবার পরীক্ষার টাইমিংটা কি থাকছে, পরীক্ষার শিডিউলটা করা হয়েছে 22 আগস্ট, সানডে পড়ছে, সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত, মানে 1.5 ঘন্টার পরীক্ষা। টোটাল 1.5 ঘন্টা টাইম পাওয়া যাচ্ছে পরীক্ষার জন্য। এবার কোশ্চেন প্যাটার্ন, যে কোশ্চেন হচ্ছে পরীক্ষাটা হচ্ছে, তার মধ্যে কি কি পার্ট থাকছে এবং প্রত্যেক পার্টে কত মার্কস থাকছে বোঝা দরকার আছে। যেহেতু মেডিকেল ফিল্ডের একটা কোর্স নার্সিং, ন্যাচারালি লাইফ সায়েন্সের উপর বেশি স্ট্রেস থাকবে বা ওয়েটেজ থাকবে, তাই লাইফ সায়েন্সে 25 মার্কস, ফিজিক্যাল সায়েন্সে 15 মার্কস, অ্যারিথমেটিকে 5 মার্কস, ইংলিশ গ্রামারে 10 মার্কস, জেনারেল নলেজে 5 মার্কস, লজিক্যাল রিজনিংয়ে 5 মার্কস, টোটাল অ্যাড করে 65 মার্কসে কোশ্চেন হচ্ছে। এবং এখানে কিন্তু MCQ টাইপেরই কোশ্চেন হবে এবং নেগেটিভ মার্ক থাকবে, 0.25 করে নেগেটিভ মার্কস থাকবে। কোনো আনসার অ্যাটেম্প না করলে সেটা 0 মার্কস ধরা হবে। এবার কি করে পরীক্ষার আনসার দেওয়া হবে, আমরা এই ভিডিও শেষের দিকে একটা OMR শিট দেখিয়ে দেবো, যেটাকে মেশিন রিডেবল রেসপন্স শিট বলে। সেই OMR শিটে আপনাকে সার্কেল করে করে রেসপন্স বা রেজাল্টটাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা লাস্টে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো, এবং সেখানে আপনি ব্লু বা ব্ল্যাক বল পেন দিয়ে কিন্তু আপনি আপনার পরীক্ষার খাতায় সেই মার্কিংটা করতে পারেন। ব্ল্যাক হলে শুধু ব্ল্যাকই করবেন, ব্লু হলে শুধু ব্লুই করবেন। এবার কি হচ্ছে স্কোরিং মেথোডোলজি। তো প্রত্যেকটা কোশ্চেন যে থাকবে তার 4টে করে অপশান থাকবে। নেক্সট অনলি একটা অপশান কারেক্ট থাকবে। কারেক্ট আনসার যদি করেন তাহলে মার্কস থাকবে 1, যদি আপনার ভুল হয় নেগেটিভ মার্কিং আছে, মানে 0.25 মার্কস নেগেটিভ হিসাবে চলে আসবে। কোনো কোশ্চেন যদি অ্যাটেম্প না করা হয় সেটাকে 0 মার্কস ধরা হবে। নেক্সট পয়েন্ট, র্যাঙ্কিং মেথোডোলজি অ্যান্ড পাবলিকেশন অফ মেরিট লিস্ট। কী করে র্যাঙ্কিংটা আসবে, সবাই যারা পরীক্ষা দেবে তাদের র্যাঙ্কটা কী করে তৈরি হবে। দুটো ANM আর GNM এর জন্য দুটো আলাদা র্যাঙ্ক শিট তৈরি করা হবে। এবার দ্য র্যাঙ্ক শ্যাল বি নেম আর স্টাইল অফ
জেনারেল মেরিট লিস্ট নামে একটা র্যাঙ্ক পাবলিশ হবে। র্যাঙ্কিং শ্যাল বি ডান ইন দ্য ডিসেন্ডিং অর্ডার অফ মার্কস স্কোরড ইন দ্য এন্ট্রান্স টেস্ট ইন কেস অফ টাই ব্রেকিং রুলস গিভেন ইন সেকশন, মানে যার বেশি মার্কস থাকবে তার র্যাঙ্ক কম থাকবে, ঠিক আছে, আর যার বেশি কম মার্কস থাকবে তার র্যাঙ্ক বেশি থাকবে, সেই সিকোয়েন্সে কিন্তু র্যাঙ্কিংটা করা হবে। রিজার্ভ ক্যাটাগরির জন্য সেপারেট একটা মেরিট লিস্ট ইন্ডিকেট করা হবে। সিট অ্যাডমিশন উইল বি বেসড অন জিএমআর, যে যখন সিট অ্যালটমেন্ট হবে তখন যার র্যাঙ্ক কম তাকে আগে প্রেফারেন্স দেওয়া হবে, যার র্যাঙ্ক বেশি তাকে পরে প্রেফারেন্স দেওয়া হবে। নেক্সট, ক্যাটাগরি র্যাঙ্ক আর জেনারেটেড বেসড অন দ্য ক্যাটাগরি ইনফরমেশন গিভেন বাই দ্য, যে ক্যাটাগরি জেনারেল, এসসি, ওবিসি এ, ওবিসি বি, এই যে ক্যাটাগরিগুলো থাকছে সেই ক্যাটাগরি ওয়াইজও কিন্তু র্যাঙ্কিং তৈরি হবে। এবার ট্রাই ব্রেকিং, দেখা গেল দুজনের মার্কস সমান হয়ে গেছে, তখন কি হবে? সেই ক্ষেত্রে প্রথম দেখা হবে কার পজিটিভ মার্কস বেশি, দেখা গেল সেটাও সমান, তখন লাইফ সায়েন্সে কার মার্কস বেশিটা দেখা হবে, দেখা গেল লাইফ সায়েন্সেও মার্কস সমান হয়ে গেছে, তাহলে ফিজিক্যাল সায়েন্সের মার্কস যার বেশি তাকে প্রেফারেন্স দেওয়া হবে, দেখা গেল সেখানেও ইকুয়াল হয়ে গেছে, তাহলে ইংলিশ গ্রামারটা দেখা হবে, তারপর অ্যারিথমেটিক দেখা হবে। এরকম করে টাইপ ব্রেকিং করতে করতে দেখা গেল যে সব কিছুই সমান সমান হয়ে গেছে, তাহলে বয়সের দিকে যে বেশি সে কিন্তু প্রেফারেন্স পাবে, মানে যার বয়স বেশি সে প্রেফারেন্স পাবে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। রুলস অফ এক্সামিনেশন 2.8টা দেখুন, রুলস অফ এক্সামিনেশন এএনএম আর জিএনএম রুলস ফলোড বাই ডিউরিং দ্য এক্সামিনেশন গিভেন অ্যাপেন্ডিক্স 6, অ্যাপেন্ডিক্স 6-এ পরীক্ষার রুলসটা জানানো হবে। এবার দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা এই পরীক্ষায় বসতে পারবে। প্রথম হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। নেক্সট হচ্ছে যে পরীক্ষায় বসে সে ক্লাস 12 পাস, মানে 10+2 সিস্টেমে ক্লাস 12 পাস হতে হবে, অথবা সে ক্লাস 12-এর পরীক্ষা দিচ্ছে, ফাইনাল পরীক্ষা, তারাও অ্যাপ্লিকেবল বা এলিজেবল। আর বয়স কমপক্ষে 17 হতে হচ্ছে আর বেশির পক্ষে 35, সেটা কাউন্টিং হবে 31/12/2021 রেসপেক্টে, মানে 31/12/2021 মধ্যে যাদের বয়স 17 থেকে বেশি এবং 35 থেকে কম তারাই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছে। এবার একটু এএনএম জিএমএস সেপারেট ক্রাইটেরিয়াটা চেক করে নিই। এএনএমের জন্য শুধুমাত্র মেয়েরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছে, জিএনএমের জন্য মেয়ে ছেলে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছে। এএনএমের জন্য অলরেডি বললাম 35 বছর হচ্ছে ম্যাক্সিমাম এজ, জিএনএমও তাই। রেসিডেন্স, সে কোথাকার রেসিডেন্স বা ডোমিসাইল যে সার্টিফিকেশান সেটা খুব ইম্পর্টেন্ট। মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আনইন্টারাপ্টেডলি ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, 5 বছরের জন্য গ্রাম পঞ্চায়েত এলাকায় তাকে রেসিডেন্ট হতে হবে এবং তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ফরম্যাট আছে, লাস্টে আসছি, সেই ফরম্যাট অনুযায়ী আপনাকে সাবমিট করতে হবে। এবার জিএনএমের জন্য কি বলছে, এখানেও সেই 5 ইয়ার্সের জন্য অ্যাটলিস্ট তার ডোমিসাইল মানে 5 বছর স্থায়ীভাবে থাকার জন্য সার্টিফিকেশান থাকতে হবে, কোনো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে 5 বছর স্থায়ীভাবে থাকতে হবে। ল্যাঙ্গুয়েজ, যারা এই পরীক্ষায় অ্যাপিয়ার করছে তারা কিন্তু বাংলা ভালো করে লিখতে পড়তে জানতে হবে এবং নেপালিদের ক্ষেত্রে নেপালিটা ভালো করে শিখতে বা জানতে হবে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, এবার ক্লাস 2 তো আমি বললাম যে উচ্চ মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক অ্যাপিয়ারিং হতে হবে, কিন্তু 40% মার্কসটা অবশ্যই থাকতে হবে। অনেকে ভোকেশনালের উপর এইচএস করেন, সেই ক্ষেত্রে যারা হেলথ কেয়ার সায়েন্স এবং এগ্রিকালচারের উপর ভোকেশনাল কোর্সের মাধ্যমে এইচএস কমপ্লিট করেছেন, মানে 10+2 কমপ্লিট করেছেন, তারাই কিন্তু এই পরীক্ষার জন্য এলিজেবল। আর একটাও আছে হোম সায়েন্স, মানে হেলথ কেয়ার সায়েন্স, এগ্রিকালচার, হোম সায়েন্স। যারা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছেন তাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইজ কম্পালসারি, সেটা কিন্তু আলাদাভাবে ফরম্যাট করে মানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তৈরি করতে হবে, মানে মেডিকেলি ফিট হতে হবে। রেকগনাইজ বোর্ড, কোন কোন বোর্ডের রেকগনাইজ করছে এই কমিটি সেটা কিন্তু wbjob.nic.in এ আছে। পাস মিনস ইন বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবল, মানে পাস করা মানে থিওরিটাও পাস করতে হবে আর প্র্যাকটিক্যালও পাস করতে হবে। ভিডিওটা একটু বড় হবে কিন্তু সঠিকভাবে বোঝার জন্য ভিডিওটা দেখা দরকার। যেই অনলাইনে যখন ফর্ম ফিল হবে সেই ইনফরমেশন অনুযায়ী কিন্তু অ্যাডমিট কার্ডটা তৈরি হবে, তাই খুব সাবধানে অ্যাডমিট কার্ডটাকে ফলো করবেন।
সিট ম্যাট্রিক্স, পরীক্ষার সিট অ্যারেঞ্জমেন্টটা কেমন থাকবে সেটা পর্ষদের সাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারেন আগের বছরেরটা। আশা করা যায় এই বছর সেরকমই হবে। রিজার্ভেশন অফ সিটস, আমাদের ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল প্লাস আমাদের স্টেট গভর্নমেন্টের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের যে রুলস রেগুলেশন অনুযায়ী রিজার্ভেশন আছে সেইভাবেই কিন্তু রিজার্ভেশনে অফ সিটস মেনশন করা হবে, মানে সেই পলিসি অনুযায়ী রিজার্ভেশনটা করা হবে। এবার রিজার্ভেশন বা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে কারা আসছে? শিডিউল কাস্ট ক্যান্ডিডেট, শিডিউল ট্রাইব SC ST, OBC A, OBC B, EWS, PWD, ফিমেল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু অরফানেজেস, লেডি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, এরা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে আসছে। অলরেডি আমরা ডিসকাস করেছি যে ক্যান্ডিডেটকে কিন্তু পার্মানেন্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। আর ক্যান্ডিডেট যারা 5 বছর এলিজেবল হচ্ছে ফিমেল, তারা কিন্তু ANM GNM দুটোর জন্যই অ্যাপ্লিকেবল। ডোমিসাইল সার্টিফিকেট আলাদা করে জমা দিতে হবে, লাস্টে ফরম্যাট দেওয়া আছে। আর রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে, প্লাস গ্রাম পঞ্চায়েতের থেকেও রেসিডেন্স সার্টিফিকেট দেওয়া যেতে পারে। রিকোয়ার্ড যে ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী ফর্মটা ফিল আপ করে গ্রাম পঞ্চায়েত বা রেসিডেন্সিয়াল প্রুফ যেখান থেকে কালেক্ট করা সেখান থেকে সিগনেচার কালেক্ট করে স্ট্যাম্প নিয়ে তবেই সাবমিট করতে হবে। SC ST ক্যান্ডিডেট যারা ফেসিলিটি চাইছেন তারাও কিন্তু কম্পিটেন্ট অথরিটির থেকে সার্টিফিকেটটাকে ইস্যু করবেন। সেই অথরিটিগুলো কি হতে পারে? SDO থেকে অথবা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের থেকে। OBC B সার্টিফিকেট ইস্যু করার যে কম্পিটেন্ট অথরিটি আছে সেখান থেকেই করতে হবে। EWS এর যে সঠিক অথরিটি আছে তার থেকেই সেই সার্টিফিকেটটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। রিজার্ভেশন আর PWD ক্যান্ডিডেটের জন্য রিজার্ভেশনের ব্যাপার আছে, কিন্তু সেখানে যারা যারা প্রকৃত অর্থে এলিজিবল তারাই কিন্তু অ্যাডভান্টেজটা পাবে। Special facilities for PW candidates appearing for the examination. PW candidates are eligible for 40% concession on application fee. Application fees উপর কিন্তু 40% ডিসকাউন্ট পাচ্ছে PWD ক্যান্ডিডেট। Compensatory time 20 minutes per hour compensatory time per duration examination will be allowed for PWD ক্যান্ডিডেট জন্য একটা টাইম কম্পেনসেশন ব্যাপার থাকে। স্কাইপ বা রিডারে যদি প্রশ্ন থাকে, মানে একজনের পরিবর্তে আর একজন যদি পরীক্ষা দেওয়ার ব্যাপার থাকে, উইল বি অ্যালাউড ফর ক্যান্ডিডেট বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যারা প্রকৃত অর্থে ডিসেবল তাদের জন্য কিন্তু এই অপশানটা থাকে। সিভিল ডিফেন্স সার্টিফিকেটের স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, সেটাকে ফলো করতে হবে। আচ্ছা, অরফানেজ অ্যান্ড ইন্টিমেটেড একটা ফরম্যাট আছে, আমরা লাস্টে দেখবো, সেটা সাবমিট করতে হবে যারা যেই ধরনের ক্যান্ডিডেট। সিলেক্টেড অ্যান্ড অ্যাডমিটেড ক্যান্ডিডেট মাস্ট ট্রেনিং কোর্স, একটা ট্রেনিং কোর্স কিন্তু তাদের ফলো করতে হয়, সেই ট্রেনিং কোর্সটা কিন্তু প্রপারলি ফলো করতে হবে। এবং ট্রেনিং কোর্সে যদি কোনো নেগেটিভ ফিডব্যাক আসে তাহলে কোর্স থেকে কিন্তু বহিষ্কৃত করা যেতে পারে। লিগাল জাস্টিফিকেশন, দ্য ম্যাটার্স অফ প্যাটারিং টু কন্ডাক্ট দ্য এক্সামিনেশন অ্যান্ড কনসাল্টিং শ্যাল ফেল উইদিন দ্য, মানে এটা একটা আইনত ব্যাপার, যদি কোনো প্রবলেম হয় কলকাতা হাইকোর্টের আন্ডারে ব্যাপারটা হবে। কিভাবে ফিসটাকে পেমেন্ট করা হবে সেটা, রেজিস্ট্রেশন যখন করছে, যখন ফর্ম ফিল আপ করতে যাবে ক্যান্ডিডেট, প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্ম ফিল আপ করতে হয়। রেজিস্ট্রেশনের সময় ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা কম্পালসারি। বারবার বলা হচ্ছে যখন অনলাইনে ফর্ম ফিল আপ করা হচ্ছে নিজের যে পার্সোনাল ডিটেলস, মানে নিজের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, মায়ের নাম, এগুলো যেন সঠিকভাবে অবশ্যই তৈরি করা হয়। যখন অনলাইনে রেজিস্ট্রেশন হবে একটা পাসওয়ার্ড তৈরি হয়, পাসওয়ার্ডটা মনে রাখাটা খুব জরুরি। পাসওয়ার্ড রিকভারি অপশানও আছে, তবু পাসওয়ার্ডটা ভালো জায়গায় লিখে রাখাটা দরকার আছে। অ্যাপ্লিকেশন, ইন দিস স্টেজ অ্যাপ্লিকেশন নিডস টু বি ফিল্ড আপ ভেরিয়াস আদার ইনফরমেশন সাচ অ্যাজ, যখন অ্যাপ্লিকেশান করছে তখন বিভিন্ন ইনফরমেশান প্রপারলি ফিল করা দরকার আছে। নেক্সট পয়েন্ট, আপলোডিং অফ ইমেজেস, একটা খুব জরুরি ব্যাপার এখানে, কিন্তু এটা ছবি আপলোডের একটা ব্যাপার আছে। তো সেইখানে ছবি আপলোডের ব্যাপারে ছবির যে সাইজ, রিসেন্ট কালার ফটোগ্রাফ হতে হবে, সেটা 10 to 200 কেবির মধ্যে হবে। সিগনেচার যেটা হবে সেটা 4 to 30 কেবি। এই জায়গাটা ভালো করে বোঝা দরকার আছে। অনেক সময় দেখবেন ছবি বা সিগনেচারটা আপলোড করতে গেলে নিতে চায় না, সেইখানে কিন্তু এই স্পেসিফাইড সাইজ, মানে ছবির ক্ষেত্রে 10 থেকে 200 কেবি আর সিগনেচারের ক্ষেত্রে 4 থেকে 30 কেবি, এই স্পেসটা বা এইটুক মেমোরি জায়গা কিন্তু ইউজ করা যাবে।
যারা ব্যাপারটা বুঝতে পারছেন না বা জানতে পারছেন না, তারা একটু যারা এক্সপার্ট ফর্ম ফিল আপে তাদের সাথে কনসাল্ট করতে পারেন। আর মার্কশিট যেগুলো আপলোড করা হবে সেগুলো 50 থেকে 300 কেবির মধ্যে থাকতে হবে। অল ডকুমেন্টস আর টু বি আপলোডেড ইন ওয়ান গো, একবারেই কিন্তু সব ডকুমেন্টস তৈরি করতে হবে। তাই ফর্ম ফিল আপ করার আগে আপনি ওই সাইজে মেটেরিয়ালগুলোকে রেডি করে তবেই ফর্ম ফিল আপে বসবেন। রিজার্ভ ক্যাটাগরির জন্য ফিজ আছে 200 টাকা, আর আনরিজার্ভের জন্য 300 টাকা। এটা অনলাইন মোডে পেমেন্ট করতে হবে। কোনো পরিস্থিতিতেই কিন্তু পেমেন্টটাকে আর রিফান্ড পাওয়া যাবে না। যদি কমপ্লিট বা প্রপারলি ফর্ম ফিল আপটা হয় তাহলে একটা কনফার্মেশন আসবে, সেটাকে ভালো করে ডাউনলোড করে রাখতে হবে। এই কনফার্মেশন পেজে যে ইনফরমেশান আছে সেই অনুযায়ী অ্যাডমিট কার্ডটা তৈরি হবে। অ্যাডমিটটাকে সঠিকভাবে ভালো করে রাখাটা খুব দরকার আছে। অ্যাপ্লিকেশনে একটা কারেকশানের প্রসঙ্গ চলে আসে, কারণ অনেক বাচ্চা ছেলে মেয়ে হয়তো ফর্ম ফিল আপ করতে কোনো ভুল করতে পারে, কিন্তু সেটা নির্দিষ্ট টাইমের মধ্যেই কিন্তু এই কারেকশানটাকে করতে পারবে। অ্যাডমিট কার্ড উইল বি জেনারেটেড অন দ্য নোটিফাইড ডেট ফর দ্য স্টুডেন্ট টু ডাউনলোড। একটা নির্দিষ্ট ডেটের পর ক্যান্ডিডেট অনলাইনেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। আচ্ছা, অ্যাডমিট কার্ডটাকে ভালো করে যত্ন সহকারে রাখাটা খুব প্রয়োজন। এবার কোন কোন এক্সাম সেন্টার কীভাবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্সাম সেন্টার ডিফাইন করা আছে, সেখানেই কিন্তু পরীক্ষাটা হবে। ইভ্যালুয়েটেড অ্যান্ড ডিক্লারেশন অফ রেজাল্ট, যখন পরীক্ষা হয়ে যাওয়ার পর খাতা চেক করার পর র্যাঙ্ক কার্ড তৈরি হবে। তো রেজাল্টটা র্যাঙ্ক কার্ড ফরম্যাটেই ডাউনলোড করতে হবে, আর টোটাল স্কোরটা সেখান থেকে জানা যাবে। কাউন্সিলিং যেটা হবে, সেই কাউন্সিলিংয়ের জন্য wbjeb.in www.wbjeb.nic.in এখানে গিয়ে কিন্তু ওই র্যাঙ্ক অনুযায়ী প্রত্যেকটা চয়েসকে চুজ করে আলটিমেট কাউন্সিলিং পার্টটাকে কমপ্লিট করতে হবে। কোর্সের জন্য কোন কোন ইনস্টিটিউট অ্যাভেলেবেল, সেই ইনস্টিটিউটের কি ইনফরমেশন, সেটা ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউটের ইনফরমেশনে গিয়ে কথা বলতে হবে। এবার অলরেডি আমরা বলেছিলাম যে আপনি যখনই ফর্ম ফিল আপ করছেন আপনার একটা ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। এটা হচ্ছে তার প্রোফর্মা, এটাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে প্রপারলি সাইন করে সেখানে ছবি লাগিয়ে তবেই কিন্তু এটাকে আপনি আপলোড করতে পারবেন। এটা হচ্ছে জিএনএম কোর্সের জন্য ডোমিসাইল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ফরম্যাট। এটাকে প্রপারলি ফিল আপ করে সাইন করিয়ে তারপরেই কিন্তু আপনি আপলোড করবেন। বি কেয়ারফুল, সাবধানের সাথে করবেন। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা ভীষণ জরুরি, এটাকে আপনাকে ফলো করতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ব্যাপারটা প্রপারলি ফিল্ড আপ করে আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, ফিজিক্যাল হাইট সব কিছু মেনশন করে একটা রেজিস্টার্ড মেডিকেল অফিসার দিয়ে আপনি কিন্তু আপনার ফিটনেস সার্টিফিকেটটা রেডি করে নেবেন, কারণ এটা খুব দরকার এই পরীক্ষাটা বসার জন্য। ফিজিক্যাল লিমিটেশন, যারা ফিজিক্যালি ডিসেবল তাদের জন্য একটা ফরম্যাট আছে, এই ফরম্যাট অনুযায়ী কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। আর যাদের এতটাই লিমিটেশন আছে যে অন্য কারোর মাধ্যমে পরীক্ষা দিতে হবে, তাদেরও কিন্তু এরকম একটা ফরম্যাট আছে, সে অনুযায়ী ফর্ম ফিল আপ করে তবেই পরীক্ষার জন্য তৈরি হতে হবে। এবার পরীক্ষার রুলস, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু এন্টার ইন দ্য এক্সামিনেশন সেন্টার অ্যাটলিস্ট 30 মিনিটস। পরীক্ষার 30 মিনিট আগে পরীক্ষার হলে ঢুকতে হবে। বি শিওর অ্যাবাউট দ্য এক্সাক্ট লোকেশন অফ ইউর এক্সামিনেশন সেন্টার, আগে থেকে এক্সাম সেন্টারটাকে লোকেশনটা ভালো করে জেনে বুঝে নেওয়া দরকার আছে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু সিট ফর দ্য টেস্ট ইন এনি সেন্টার আদার দ্যান ওয়ান অ্যালোটেড টু হিম। যেই সেন্টারের জন্য ক্যান্ডিডেট অ্যালোটেড হয়েছে সেই সেন্টারেই পরীক্ষা দিতে হবে। ক্যারি দ্য ফলোয়িং ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলোর সাথে রাখতে হবে অ্যাডমিট কার্ডের প্রিন্টেড কপি, এ কপি অফ কালার ফটোগ্রাফস, যেই ফটোগ্রাফটা যখন ফর্ম ফিল আপ যখন আপলোড করা হয়েছিল, একটা আইডেন্টিটি প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, 10 স্ট্যান্ডার্ড অ্যাডমিট, অনেকগুলো অপশান দেওয়া, যে কোনো একটা হলেই হবে। ফিজিক্যাল মে বি ক্যারিড আউট হোয়াইল এন্টারিং দ্য সেন্টার, চেকিং প্রহিবিটেড অবজেক্টস। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু টেক দেয়ার সিটস অ্যাটলিস্ট 50 বিফোর দ্য টেস্ট। পরীক্ষা দেওয়ার 15 মিনিট আগে সিটে বসতে হবে। বিয়ন্ড দ্য শিডিউল টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট আন্ডার এনি সার্কামস্টান্সেস, যেই সময় আছে তার পরবর্তী সময় আসলে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না। ক্যান্ডিডেট আর অ্যালাউড টু ক্যারি এনি রিটেন নট প্রিন্টেড মেটেরিয়াল, মানে কোনো প্রিন্টেড মেটেরিয়াল সাথে নিয়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না।
Question booklet will be distributed before the commencement of the test. Take out OMR sheet without breaking seals of question booklet. Question booklet, OMR sheet এইগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে এবং সিলটা চট করে খুলে ফেলা যাবে না। চেক আউট দ্য ওএমআর নাম্বার আর কোশ্চেন বুকলেট নাম্বার। ওএমআর শিটের উপরে একটা নাম্বার থাকে এবং কোশ্চেন বুকলেট নাম্বার থাকে, সেটা খুব ভালো করে রাখতে হবে। ইফ নট আস্ক, যদি না থাকে বা বুঝতে না পারা যায় সেটা কিন্তু আগে থেকে জিজ্ঞাসা করো। পুট ইউর সিগনেচার অন দ্য টপ অফ দ্য কোশ্চেন বুকলেট। কোশ্চেন বুকলেটের উপরে একটা সিগনেচার করা জায়গা থাকবে, সেখানে সিগনেচার করতে হবে। ও রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অন ওএমআর শিটেও একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে কী করে ফিল্ড আপ করতে হয়, সেটা প্রপারলি পড়তে হবে। পরে আমরা একটা দেখিয়েও দিচ্ছি। নেক্সট হচ্ছে কভার পেজ অফ কোশ্চেন বুকলেট ভেরি কেয়ারফুলি। কোশ্চেন বুকলেটের উপরও কভার পেজ আর ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেটা ভালো করে পড়তে হবে। এই ইনস্ট্রাকশনগুলো প্রপারলি পড়া জানা বোঝাটা খুব দরকার। রাইট কোশ্চেন বুকলেট নাম্বার রোল নাম্বার অন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস। প্রপার জায়গার ওএমআর শিটের কোশ্চেন বুকলেট নাম্বার রোল নাম্বারগুলো সঠিকভাবে লেখাটা খুব দরকার, খুব সাবধানতার সাথে লিখতে হবে, ওভাররাইট করা যাবে না। প্রপারলি ডার্কেন অ্যাপ্রোপ্রিয়েট বাবলস অফ কোশ্চেন বুকলেট নাম্বার রোল নাম্বার। ওখানে কোশ্চেন বুকলেট নাম্বার রোল নাম্বারের কিছু বাবল সার্কেলিংয়ের ব্যাপার থাকে, যেটা একটু পরে একটা শিটে আমরা দেখিয়েও দিচ্ছি বিষয়টা কেমন, সেটা প্রপারলি ফিল আপ করুন। টোটাল সার্কেলটা যেন কভার হয় সেটা খেয়াল রাখতে হবে। নাম ব্লক লিটারে লিখতে হবে। চেক দ্য রোল নাম্বার ফটোগ্রাফ স্পেলিং অফ ইউর নেম। রোল নাম্বার নামের স্পেলিং এগুলো প্রপারলি দেখতে হবে। কোশ্চেন বুকলেটের নাম্বারটা প্রপারলি দেওয়া হয়েছে। পরীক্ষা হলে সাইলেন্স মেনটেন করে। ডিসকাশন উইল বি অ্যালাউড উইথ দ্য ইনভিজিলেটর রিগার্ডিং এনি কোশ্চেন নিয়ে ইনভিজিলেটরের সাথে কোনো ডিসকাশন করা যাবে না। ক্যান্ডিডেট মে ডু রাফ ওয়ার্ক অন দ্য স্পেস প্রোভাইডেড বাই দ্য কোশ্চেন বুকলেটে একটা স্পেস থাকে, সেখানে রাফ ওয়ার্কটা করতে পারবে, অন্য কোনো জায়গায় রাফ ওয়ার্ক করতে পারবে। নো ক্যান্ডিডেট উইল লিভ হিজ আর সিট উইদাউট পারমিশন অফ দ্য ইনভিজিলেটর। যে পরীক্ষা গার্ড দিচ্ছে তার পারমিশন ছাড়া যে ক্যান্ডিডেট কিন্তু নিজের সিট কখনোই ছাড়তে পারবে না। ক্যান্ডিডেট ক্যান টেক হিজ আর কোশ্চেন বুকলেট আফটার দ্য টেস্ট। কোশ্চেন বুকলেটটা পরীক্ষার পর নিয়ে যেতে পারে, বাট যেটা ওএমআর শিট আছে সেটা কিন্তু জমা করে দিতে হবে। এনি এক্সামিনেশন ইজ ফাউন্ড impersonating, she will be handed over the police. Candidate will original candidate will be cancelled outright. পরীক্ষায় অনেক সময় কিছু ব্যাপার হয় যে একজনের পরিবর্তে অন্য কেউ পরীক্ষা দিতে এসে এই ধরনের ঘটনা হলে সেটা আইনতভাবে পুলিশের হাতে হ্যান্ডওভার করে দেওয়া হবে। ক্যান্ডিডেট মাস্ট ফলো সোশ্যাল ডিস্টেন্স। এখন যেহেতু এটা কোভিডের একটা ব্যাপার চলে আসছে, সেই জন্য সোশ্যাল ডিস্টেন্স থাকাটা এবং মাস্ক পরা, স্যানিটাইজার, এই যে ইস্যুগুলো সেগুলোকে মেনটেন করতে হবে। আচ্ছা, এবার ডিস্ট্রিক্ট ওয়াইজ যে আলিপুরদুয়ারে একটাই সেন্টার আছে, আলিপুরদুয়ার, ওই বাঁকুড়াতে একটাই আছে, বাঁকুড়ার দুটো আছে, বাঁকুড়া আর বিষ্ণুপুর। বীরভূমে দুটো আছে, বোলপুর, সিউড়ি। কোচবিহারে একটাই আছে, কোচবিহার। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট আছে, দার্জিলিংয়ে করসং আছে, দার্জিলিংয়ে শিলিগুড়ি আছে, হুগলিতে আরামবাগ আছে, হুগলিতে ব্যান্ডেল চিংসুরা আছে, হুগলিতে শ্রীরামপুর আছে, হাওড়ায় তিনটে আছে, সালকিয়া বালি উত্তরপাড়ার জন্য একটা, হাওড়া ময়দান শিবপুর সাইডে একটা, আর সাঁতরাগাছি থাকতে মানে হাওড়াতে তিনটে সেন্টার, চারটে সরি, হাওড়া উলুবেড়িয়াতেও একটা সেন্টার আছে, জলপাইগুড়িতে একটাই আছে, ঝাড়গ্রামেও একটা আছে, কালিম্পংয়ে একটা আছে, কলকাতায় অনেকগুলো আছে, সেন্ট্রাল কলকাতা, নর্থ কলকাতা, সল্টলেক, নিউ টাউন, সাউথ কলকাতা, ওয়েস্ট কলকাতা। তার রেসপেক্টিভ জায়গাটা কোন কোন জায়গাটা কার আন্ডারে পড়ছে সেটাও মেনশন। মালদাতেও একটা আছে, মুর্শিদাবাদে, বহরমপুর আছে, জিয়াগঞ্জ আছে, রঘুনাথগঞ্জ আছে, নদিয়াতে কল্যাণী আছে, কৃষ্ণনগর আছে, নবদ্বীপ আছে, আর নর্থ 24 পরগনায় আছে অশোকনগর, বারাসাত আর ব্যারাকপুর, বসিরহাটও আছে, পশ্চিম বর্ধমানে আছে আসানসোল, দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুরে আছে গড়বেতা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুরে, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরে কোনটাই আছে, পূর্ব মেদিনীপুরে হলদিয়া আছে, পূর্ব মেদিনীপুরে তমলুক সেন্টার আছে, পুরুলিয়াতে পুরুলিয়া একটাই আছে, সাউথ 24 পরগনায় জয়নগর আছে, সাউথ 24 পরগনায় গড়িয়া, সোনারপুর, বারুইপুর আছে, রায়গঞ্জ আছে। মানে কখনো কোনো ডিস্ট্রিক্টে একটাই সেন্টার আছে, কোনো ডিস্ট্রিক্টে 2-3টে করেও সেন্টার আছে, সেটা সেন্টার চয়েসটা প্রপারলি ফর্ম ফিল আপের সময় দিতে হবে। এখানে আমরা বলেছিলাম যে ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হয়, এই যে ওভাল শেপ জায়গাগুলো আছে সেগুলো যেন এরকম প্রপারলি ফিল্ড আপ থাকে, ঠিক আছে? এটাকে প্রপারলি ফিল্ড আপ করাটা খুব দরকার। মানে সার্কেলটা এমনভাবে করতে হবে টোটাল যেন সার্কেলটা কভার্ড হয়, নাহলে কিন্তু স্ক্যান করার সময় ওই জায়গাটা ব্ল্যাঙ্ক আসলে রেজাল্টটা 0 আসবে।
আর এটা যখন পরীক্ষার জন্য আপনি অ্যাপেয়ার হচ্ছেন তখন কিন্তু এরকম একটা শিট থাকে যেখানে সিগনেচার করতে হয়। তো এই ইনফরমেশনগুলো আগে থেকে জেনে পরীক্ষার হলে গেলে খুব উপকার হয়, সেই জন্য আমরা আগে থেকে জানিয়ে দিলাম। তো আমরা এরপর আর একটা ভিডিও তৈরি করছি কী করে অনলাইনে ফর্মটা ফিল আপ করবে, ভিডিওটা সেটা ডিটেলসে জানানো হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা এরকম এই পরীক্ষার জন্য, এই এন্ট্রান্স পরীক্ষার জন্য আমরা বেশ কিছু অনলাইন ভিডিও আরও আনবো, তো চ্যানেলটাকে ফলো করুন। ফার্দার কিছু জানতে হলে আমাদের কাছে কমেন্ট করুন, আমরা কমেন্টের মাধ্যমে আপনাকে ইনফরমেশান শেয়ার করব। তাহলে ভালো থাকবেন, হ্যাভ এ গ্রেট ডে।